আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যথারীতি আমি আবার এসেছি তোমাদের অ্যাকাউন্টেন্সির সেমিস্টার 1-এর ক্লাস নিতে। এর আগে তোমাদের মনে আছে বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং এর বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মস, অর্থাৎ যেগুলো আমাদের অ্যাকাউন্টেন্সি পড়তে গেলে প্রতিনিয়ত মনে রাখতে হবে, এরম কিছু শব্দ আমরা এর আগে আলোচনা করেছিলাম। আজকে এর সাথে আরো কিছু ওয়ার্ড বা টার্মস এবং তার সাথে বলতে পারো যে বেশ কিছু কনসেপ্ট বা প্রিন্সিপালস যেগুলো আমাদের অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, সেগুলোই আমরা মেনলি এই ক্লাসে আলোচনা করব। তবে এর আগের যে ক্লাস, যেখানে আমরা বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং এ অ্যাসেটস, লায়াবিলিটি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এইরকমই একটা ছিল অ্যাসেটস, তার যে বক্সের মধ্যে একটা রুলস ছিল বা বলতে পারো ফর্মুলা, যেখান থেকে আমরা খুব সহজেই অ্যাসেট কি করে বের করতে হয় সেইটা আমরা জেনেছিলাম। সেইখানে এখানে মাইনাস দেওয়া ছিল, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল মাইনাস লায়াবিলিটিস। অ্যাকচুয়ালি এটা টেকনিক্যালি ফল্ট হয়েছে, এইটা অ্যাকচুয়ালি হবে ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস। অর্থাৎ যখন আমরা পরবর্তীকালে ব্যালেন্স শিট শিখব, তখন আমরা দেখব এক সাইডে অর্থাৎ রাইট সাইডে, বা তোমরা যখন কলম ওয়াইজ বা ভাববে বা হরিজন্টালি ভাববে, তখন দেখবে লায়াবিলিটিস সেখানে আমাদের ক্যাপিটাল প্লাস এক্সটার্নাল লায়াবিলিটিস যা টোটাল হবে, তার সাথে টোটাল অ্যাসেটস একই হবে। অর্থাৎ অ্যাসেটস, তাহলে আমাদের এটা সহজ ভাষায় বলতে পারি যে অ্যাসেটস হচ্ছে তাহলে ক্যাপিটাল অর্থাৎ ইন্টারনাল লায়াবিলিটি, এবং এক্সটার্নাল লায়াবিলিটি অর্থাৎ আউটস্ট্যান্ডিং যে লায়াবিলিটিগুলো রয়েছে তার টোটাল যে সামেশন, তার যোগফল, সেটাই হচ্ছে অ্যাসেটস। তাহলে এইটা অ্যাকচুয়ালি হবে ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি মাইনাস 9। এইগুলো আমরা আগে আলোচনা করে দিয়েছি। নতুন যে আলোচনার বিষয়বস্তু আসছে সেটা হচ্ছে রিসিপ্টস। অর্থাৎ রিসিপ্টস মানে হচ্ছে প্রাপ্তি, অর্থাৎ কোনো কিছু আমরা অর্থে পাচ্ছি সেটাকেই আমরা বলছি রিসিপ্টস। অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলছি? ইন অ্যাকাউন্টিং এ রিসিপ্টস মিনস এনি অ্যামাউন্ট অফ মানি রিসিভড বাই এ বিজনেস অর ইন অ্যান ইন্ডিভিজুয়াল ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। অর্থাৎ একটা হিসাবকালের মধ্যে আমরা কোনো বিজনেস বা কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ হিসাবে যেটা আমরা পেয়ে থাকি, সেইটাই হচ্ছে ওই অ্যাকাউন্টিং পিরিয়ড বা ওই হিসাবকালে রিসিপ্টস বা প্রাপ্তি। এখন এই যে প্রাপ্তি বা রিসিপ্টস, এর দুটো ভাগ রয়েছে, বলতে পারো ক্লাসিফিকেশন। একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস আর একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস। এখন ক্যাপিটাল রিসিপ্টসটা কি? ক্যাপিটাল রিসিপ্ট মানে হচ্ছে যে প্রাপ্তিগুলো আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে হয়তো একবারই পেয়েছি, কিন্তু তার ফলটা আমরা অনেক দিন ধরে ভোগ করছি। যেমন লোন টেকেন ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে লোন নিলাম। এখন এই লোনটা দিয়ে আমি ওই বছরে বিভিন্ন কাজে সেই লোনের টাকাটা ব্যবহার করতে পারি। তাহলে পেয়েছি লোন ব্যাংক থেকে হয়তো একবার ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে, কিন্তু তার ব্যবহার ওই হিসাবকালের মধ্যে একাধিকবার। তাহলে এইটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস বা মূলধন জাতীয় প্রাপ্তি। আর একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস, অর্থাৎ যেটা মুনাফা জাতীয়, অর্থাৎ একই হিসাবকালের মধ্যে একাধিকবার আমরা পাবো এবং তার ফলাফলটা কিন্তু একবারই হবে। যেমন ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ গুডস, অর্থাৎ একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে আমরা পণ্য বিক্রি করলাম, সেখান থেকে আমরা টাকা পেলাম। তাহলে পণ্যটা বিক্রি হয়ে গেল, ওখানেই শেষ, তার বিনিময়ে আমরা টাকাটা পাচ্ছি। তাহলে এইরকম যদি আমি আর একবার বিক্রি করি, তাহলে আর একবার আমাদের প্রাপ্তি হবে বা রেভিনিউ হবে। এখন এই যে রেভিনিউ, তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রাপ্তিটা কি হচ্ছে, এই রিসিপ্টটা কি হচ্ছে, একই অ্যাকাউন্টিং পিরিয়ডে বারে বারে হচ্ছে, কিন্তু তার ফলাফলটা ওইখানেই শেষ হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা রেভিনিউ রিসিপ্টস। এবার আমরা আসি
এক্সপেন্ডিচার, এটা হচ্ছে ব্যয়, কখনোই কিন্তু খরচ নয়, খরচ হচ্ছে এক্সপেন্সেস, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে ব্যয়, ব্যয়টা কি? ইন অ্যাকাউন্টিং expenditure means the amount of money spent by a business to purchase of goods, services or assets। অর্থাৎ আমরা হিসাবে কি বলছি, যে অ্যাকাউন্টিং এ আমরা বলছি যে কোনো পণ্য বা কোনো সম্পত্তি বা বলতে পারো কোনো সার্ভিস বা সেবা দান করার জন্য আমাদের যে টাকাটা খরচ হচ্ছে, যে টাকাটা ব্যয় হচ্ছে, সেটাকে আমরা বলছি এক্সপেন্ডিচার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কোনো কিছুর বিনিময়, অর্থাৎ আমরা কিছু কিনেছি, সেটা গুডস হতে পারে, সেটা অ্যাসেটস হতে পারে, অথবা আমরা কাউকে সার্ভিস দিয়েছি, তার বিনিময়ে আমাদের কাছে কি হয়েছে, একটা এক্সপেন্স হয়েছে, অর্থাৎ সেটা স্পেন্ড করেছি, ইনকার্ট করেছি, এইটাকেই আমরা বলছি এক্সপেন্ডিচার। এই ধরনের এক্সপেন্ডিচার, তার নেচার এর উপর ভিত্তি করে এক্সপেন্ডিচারের তিনটে ভাগ রয়েছে। ওখানে যেমন রিসিপ্টসের দুটো ভাগ ছিল, কি কি? একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস। এখানেও সেই রকম নেচার উপর বেস করে এক্সপেন্ডিচারের তিনটে ভাগ রয়েছে। কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ এখানে আমরা কি করছি, যে ব্যয়টা করছি সেই ব্যয়টা একবার করেছি, তার দ্বারা হয়তো কোনো স্থায়ী সম্পত্তি এসছে এবং তার ফলাফল কিন্তু দীর্ঘস্থায়ী। যেমন মেশিন পারচেস, তাহলে একটা মেশিন কিনেছি, কিন্তু সেটা দেখা গেল 5 বছর ধরে আমরা ব্যবহার করেছি, তাহলে মেশিন কিনতে যে খরচ হয়েছে এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ব্যয়টা হচ্ছে কি জাতীয়? মূলধন জাতীয়। তার মানে যে খরচটা আমরা করে আসলাম, যে ব্যয়টা আমরা করলাম, সেটার ফলাফল আমরা একাধিক বছরে সেটা ভোগ করব। রেভিনিউ এক্সপেন্ডিচার অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়। এটা কি না, এই ব্যয়টা আমাদের একটা প্রতিষ্ঠান বা একটা কারবার চালাতে গেলে করতেই হবে, অর্থাৎ একবার করলে তার ফলাফল দীর্ঘদিন ভোগ করছি এরকম কিন্তু নয়। এই ব্যয়টা হয়তো আমাদের দৈনন্দিন ভিত্তিতে হতে পারে, একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে একাধিক মাসে সেটা করতে হতে পারে, অর্থাৎ এইটা কিন্তু আমাদের চলতে থাকবে, ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে কয়েকবার আমরা হয়তো এই ব্যয়টা করে থাকবো। তাই এটাকে বলা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। এক্সাম্পল কি হতে পারে? স্যালারি পেড, অর্থাৎ তোমার কাছে যারা এমপ্লয়ি রয়েছে সেই কর্মচারীদের তুমি বেতন দিচ্ছ, এটা প্রতি মাসে দিতে হতে পারে, 15 দিন অন্তর অন্তর দিতে হতে পারে, উইকলি বেসিস দিতে হতে পারে, অর্থাৎ তোমাকে কিন্তু একটা অ্যাকাউন্টিং ইয়ারে অনেকবার এর জন্য খরচ বা ব্যয় করতে হবে। সেই জন্য স্যালারি পেড এটা হচ্ছে একটা রেভিনিউ এক্সপেন্ডিচার বা মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। আর একটা হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, বিলম্বিত। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয়টা যেটা করছি কিন্তু তার ফলাফলটা আমরা একাধিক বছর ধরে ভোগ করব। ব্যয়টা কিন্তু সেক্ষেত্রে বলতে পারো রেভিনিউ টাইপের। এইটা কিন্তু যেটা ছিল সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ মূলধন জাতীয়, এখানে কিন্তু ব্যয়টা হচ্ছে মুনাফা জাতীয়, কিন্তু তার ফলাফল একাধিক বছর দ্বারা আমরা নিতে পারি। যেমন বিজ্ঞাপনের খরচ, এখানে এক্সাম্পল কি বলছে দেখো, এক্সপেন্ডিচার ফর অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনের খরচ। ধরো কোনো একটা প্রতিষ্ঠান সে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ 50,000 টাকা খরচ করেছে। এখন এই যে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ সে 50,000 টাকা ব্যয় করলো, এই ব্যয়টার ফলাফল দেখা গেল সে 5 বছর ধরে তার সুবিধাটা সে ভোগ করতে পারে। তাহলে এক্ষেত্রে এক্সপেন্ডিচারটা কত হয়েছে? 50,000। কিন্তু যদি আমরা অ্যাকাউন্টিং ইয়ার ধরে করি, একটা অ্যাকাউন্টিং ইয়ার অর্থাৎ 12 মাসে, তাহলে সেই 50,000 টাকা 5 বছর ধরে তার সুবিধা পেলেও তাহলে প্রতিটা অ্যাকাউন্টিং ইয়ারে হিসাবে তার এক্সপেন্ডিচার কত হচ্ছে? 10,000 টাকা। কি রকম একটু দেখে নিই আমরা।
ধরো এই যে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যাডভার্টাইজমেন্ট, ধরো এখানে বলা আছে যে ₹50,000 আমাদের ফর 5 ইয়ার্স আমি ইউজ করতে পারবো। তাহলে একটা অ্যাকাউন্টিং ইয়ারের যদি আমি ব্যয় ভাবি, তাহলে সেটা কত হবে? 10,000 টাকা। তাহলে বাকি যে 40,000 পড়ে থাকছে, এইটা আমি আগামী 4 বছর ধরে তার সুবিধাটা ভোগ করব। তাহলে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারটা বোঝা গেছে যে এক্সপেন্ডিচার হচ্ছে, অর্থাৎ ব্যয়টা হচ্ছে একবার, কিন্তু তার ফলাফলটা একাধিক বছরের মধ্যে ব্যক্ত থাকছে। তাই এটার নাম হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এবার এসো রেভিনিউ। রেভিনিউটা কি? কি বলছে? ইট ইজ দ্য সাম অফ মানি রিসিভড অর টু বি রিসিভড, পেয়েছি বা পাবো, ফ্রম দ্য কাস্টমার অফ এ বিজনেস অ্যাজ এ রেজাল্ট অফ সেল অফ গুডস অর সার্ভিস টু দেম। অর্থাৎ কাস্টমারকে কোনো পণ্য বা কোনো সেবা দেওয়ার জন্য তার কাছ থেকে আমি যে টাকাটা পেয়েছি বা পাবো, সেটাকেই বলা হচ্ছে রেভিনিউ। কারণ সবসময় যে সেল করলাম আর সাথে সাথে টাকাটা পেয়ে গেলাম, নাও হতে পারে, কারণ তোমরা জানো ট্রানজেকশন ইন ক্যাশ হতে পারে, অন ক্রেডিট হতে পারে। সেই জন্যই বলা আছে রিসিভড অর টু বি রিসিভড, অর্থাৎ আমরা টাকাটা পেয়েছি বা পাবো কিসের জন্যে? কাস্টমারকে কোনো সার্ভিস দেওয়ার জন্যে বা তাকে কোনো পণ্যটা সেল করার জন্য। তাহলে এই যে টাকাটা পাচ্ছি বা পাবো, এটাকে আমরা বলছি কি? রেভিনিউ। নেক্সট কি বলছে? এক্সপেন্স। এক্সপেন্স মানে হচ্ছে খরচ। কখনই কিন্তু দেখো ব্যয় নয়, অর্থাৎ এক্সপেন্ডিচার নয়, এটা হচ্ছে এক্সপেন্স অর্থাৎ খরচ, আর এটা কি ছিল? ব্যয়। তাহলে এক্সপেন্স কি বলছে? এক্সপেন্সেস আর দ্য কস্ট ইনকার্ড মানে স্পেন্ড বাই এ বিজনেস টু আর্ন রেভিনিউ ডিউরিং অ্যাকাউন্টিং পিরিয়ড। অর্থাৎ এই যে রেভিনিউটা আমি বলেছিলাম, এই রেভিনিউটা অর্জন করার জন্য যে খরচটা হলো, সেটাই হচ্ছে ওই অ্যাকাউন্টিং পিরিয়ডের বলতে পারো এক্সপেন্সেস বা খরচ। তাহলে ধরো আমরা কি করেছিলাম, কোনো একটা জিনিস কেনার জন্য, অর্থাৎ এখানে যেমন বলা ছিল সেল অফ গুডস, অর্থাৎ পণ্যটা বিক্রি করেছিলাম। এখন এই পণ্যটা যে তৈরি করেছি, তার তো একটা খরচ আছে। তাহলে ওই পণ্যটা বিক্রি করেছি, মাঝখানে বিক্রি করার জন্য যে খরচ, অর্থাৎ সেটা ধরো ট্রাভেলিং, অর্থাৎ তার জন্য বিক্রি করার জন্য যে খরচটা হলো, তাহলে বিক্রি করার জন্য যে খরচটা করছি সেইটা হচ্ছে এক্সপেন্সেস, তার মানে রেভিনিউ। রেভিনিউটা ওই হিসাবকালের মধ্যে আমাকে অর্জন করতে হবে, তার জন্য আমাদের যে খরচ, সেটাকে আমরা বলছি এক্সপেন্সেস। তাহলে এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে, ব্যয় এবং খরচ দুটো কিন্তু এক নয়। কারণ আমরা অনেক সময় চলতি ভাষায় ব্যয় আর খরচকে ব্যয় অথবা খরচ বলে থাকি, ব্যাপারটা তা নয়। এক্সপেন্ডিচার তার নেচার আলাদা, এক্সপেন্সেস তার নেচার সম্পূর্ণ আলাদা। এবার এসো প্রফিট। প্রফিটটা কি? ইট মিনস দ্য এক্সেস অফ রেভিনিউ ওভার এক্সপেন্সেস। অর্থাৎ এই যে খরচ হয়েছে, খরচের তুলনায় যদি রেভিনিউ বেশি হয়, তাহলে যে অতিরিক্ত সারপ্লাস, সেইটাকেই আমরা বলছি প্রফিট। তাই এটা যদি আমরা একটা রুলস হিসাবে ভাবি বা একটা ফর্মুলা হিসাবে ভাবি, তাহলে এইভাবে ভাবা যেতে পারে যে প্রফিট মিনস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। তাহলে যদি এটাকে নিউমারিক্যালি আমি দেখি, তাহলে কি ভাবতে পারি? ধরো রেভিনিউ হয়েছে ₹100, এক্সপেন্সেস হয়েছে ধরো ₹60।
তাহলে আমাদের এখানে প্রফিট কত হচ্ছে 100 মাইনাস 60, দ্যাট ইজ 40। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ক্ষেত্রে প্রফিট হচ্ছে 100 মাইনাস 60, দ্যাট ইজ 40 হচ্ছে তাহলে প্রফিট। তাহলে এইভাবে বলতে পারি যে খরচের অতিরিক্ত, অর্থাৎ যে রেভিনিউটা হয়েছে সেই রেভিনিউ যদি খরচের অতিরিক্ত হয় তাহলে এই অতিরিক্ত বা বাড়তিটুকু হচ্ছে আমাদের প্রফিট। তাহলে এর ঠিক অপোজিট হচ্ছে লস। লসটা কি হতে পারে? অর্থাৎ যেখানে এক্সপেন্সেস রেভিনিউর তুলনায় বেশি হচ্ছে, অর্থাৎ মাইনাস। তাহলে কি বলছে? ইট মিনস দ্য এক্সেস অফ এক্সপেন্সেস ওভার রেভিনিউ। আগেরটা কি ছিল? এক্সেস অফ রেভিনিউ ওভার এক্সপেন্সেস, অর্থাৎ রেভিনিউ খরচের তুলনায় বেশি। আর এক্ষেত্রে কি বলছে? এক্সেস অফ এক্সপেন্সেস ওভার রেভিনিউ, অর্থাৎ যেখানে খরচ বেশি রেভিনিউ কম, সেখানে হচ্ছে লস। তাহলে এই এক্সাম্পলে যদি হয় তাহলে এটা অপোজিট ভাবে ভাবো, অর্থাৎ যেখানে রেভিনিউ হচ্ছে 60, এক্সপেন্সেস হচ্ছে 100। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এক্সেস হচ্ছে কার উপরে? রেভিনিউর উপরে। তাহলে এই যে 40 রুপিস এক্সেস হয়ে গেল এক্সপেন্সেস, এটাই হচ্ছে লস। তাহলে এইটার একটা ফর্মুলা কি হতে পারে? যে লস ইকুয়াল টু এক্সপেন্সেস মাইনাস রেভিনিউ। এই যেগুলো বললাম এগুলো সবই তোমাদের বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব নিকাশের একদম বলতে পারো বেসিক কিছু টার্ম, অর্থাৎ যেগুলো না জানলে আমরা হিসাব শাস্ত্রে কোনো ধারণাই করতে পারবো না। সেই জন্য হিসাব নিকাশের যদি ধারণা করতে হয় তাহলে আমাদের প্রাইমারি স্টেজে এই সমস্ত কিছু ওয়ার্ড অবশ্যই বা টার্মস আমাদের মনে রাখতে হবে। এরপর আমি আসি বেশ কিছু প্রিন্সিপাল বা কনসেপ্টে। অর্থাৎ অ্যাকাউন্টিং এ বা হিসাব শাস্ত্রে এরকম তোমরা বহু কনসেপ্ট পাবে যেগুলোর তোমাদের স্বচ্ছ যদি ধারণা না থাকে তার উপরে, তাহলে তোমাদের মধ্যে পরবর্তীকালে যখন অঙ্ক করতে যাবে তখন তোমাদের বেশ কিছু জায়গায় কনফিউশন তৈরি হতে পারে। সেই জন্য এই সমস্ত প্রিন্সিপাল বা কনসেপ্টগুলো খুব ক্লিয়ারলি তোমাদের জেনে রাখা দরকার। এইরকমই একটা কনসেপ্ট বা প্রিন্সিপাল হচ্ছে গ্যাপ, GEEP। ফুল ফর্মটা কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অর্থাৎ সর্বজন গ্রাহ্য হিসাব শাস্ত্রের নীতি, অর্থাৎ এমন সমস্ত নীতি, ধ্যান, ধারণা যা সকলে মেনে নিয়েছে। কারণ তুমি একটা ধরো হিসাব করতে যাচ্ছ, একটা হিসাব লিখতে যাচ্ছ, এখন সেটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে সকলের চোখে সেটা গ্রহণযোগ্য হয়। এই যে সকলের চোখে যে গ্রহণযোগ্যতা, এটা করতে গেলে তোমাকে তাহলে এমন কিছু রুলস রেগুলেশন, তা প্রিন্সিপাল কনসেপ্ট মেনে চলতে হবে যা তোমার কাছেও অন্যের কাছেও প্রত্যেকের কাছে কনসেপ্টটা কিন্তু বা নীতিটা কিন্তু একই রকম, অর্থাৎ ম্যান টু ম্যান ভ্যারি করবে না। তাই এটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড, অর্থাৎ সর্বজন গ্রাহ্য। কি বলছে? দিস প্রিন্সিপালস আর অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউজড বাই অ্যাকাউন্টেন্টস, অর্থাৎ যারা হিসাব রক্ষক তারা এটা ব্যবহার করছে, তারাই সেই সমস্ত তথ্যগুলো বা প্রিন্সিপালগুলো ইউজ করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সো দ্যাট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস বিকাম কম্পারেবল অ্যান্ড ইউজফুল টু দ্য ইউজার্স। অর্থাৎ যারা ব্যবহার করছে সেই সমস্ত ব্যবহারকারীদের কাছে তুলনা করতে বা ব্যবহার করতে আমাদের এমন সমস্ত নিয়ম নীতি ধ্যান ধারণা অনুযায়ী আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতে হবে যা সকলেই যাতে সেটাকে এক বাক্যে মেনে নিতে পারে। সেই জন্য এটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এবার তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে এরকম বেশ কিছু অ্যাকাউন্টিং কনসেপ্ট রয়েছে। কি কি? বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট অ্যাকচুয়ালি এখানে আমরা মালিক আর তার ব্যবসা দুটোকে সম্পূর্ণ আলাদা ভাববো। মালিক
সে কারবারটা ব্যবসাটা শুরু করেছে মানে এই নয় যে মালিকের তার পার্সোনাল তার ইনকাম তার এক্সপেন্স সবই ব্যবসার মধ্যে চলে আসবে, তা কিন্তু নয়। ব্যবসার ইনকাম, ব্যবসার খরচ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতেই আমরা লিপিবদ্ধ করব। যখন সেটা প্রোপাইটার বা ওনারের ভিত্তিতে বা মালিকের ভিত্তিতে হবে, তার হিসাব সম্পূর্ণভাবে সেপারেটলি হবে। তাহলে কি বলছে এখানে? অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, এ বিজনেস ফার্ম ইজ ট্রিটেড অ্যাজ এ ইউনিট সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট ফ্রম ইটস ওনার্স। অর্থাৎ যেখানে তার প্রতিষ্ঠানকে তার মালিকের থেকে সম্পূর্ণ আলাদা একটা পৃথক সত্তা হিসাবে আমরা ভাবছি। A completely separate set of books is kept for the firm and business transactions are recorded from the firm's point of view। ওই যেটা বললাম যে ব্যবসার তার টোটাল হিসাবপত্র রাখার জন্য আলাদা বই থাকবে, আলাদা খাতা থাকবে, এবং যে লিপিবদ্ধ করব সেটা কার পয়েন্ট অফ ভিউ থেকে হবে? ফ্রম দ্য ফার্মস পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ কারবারের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আমরা সেই জিনিসগুলোকে হিসাবে লিপিবদ্ধ করব, কখনোই কিন্তু মালিকের দৃষ্টিভঙ্গিতে করব না। অর্থাৎ এক্ষেত্রে মালিক আলাদা, তার ব্যবসা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ মালিকের সাথে ব্যবসার পৃথক সত্তা রয়েছে। এটাই হচ্ছে বিজনেস এন্টিটি। মানি মেজারমেন্ট কনসেপ্ট। মানি মেজারমেন্ট কনসেপ্ট হচ্ছে যেখানে আমরা আর্থিক মূল্যে সেটাকে প্রকাশ করতে পারি। কিরকম? দ্য মানি মেজারমেন্ট কনসেপ্ট মিনস দ্যাট অনলি দোজ ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস হুইচ ক্যান বি এক্সপ্রেসড অর মেজার ইন টার্মস অফ মানি। অর্থাৎ যে সমস্ত ট্রানজ্যাকশনকে বা যে সমস্ত ইভেন্টকে আমরা অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারবো, সেটাকেই আমরা হিসাবে আনবো অ্যাজ ফার মানি মেজারমেন্ট কনসেপ্ট। অর্থাৎ যেটাকে অর্থের মূল্যে বা আর্থিক মূল্যে পরিমাপ করা যায় না, তাকে কিন্তু আমরা হিসাবের মাপকাঠিতে আনবো না বা হিসাবে লিপিবদ্ধ করব না। কিরকম? ধরো কোনো একজন কর্মচারী, তার এফিসিয়েন্সি কত, তো এই যে এফিসিয়েন্সি, এটা কি টাকায় পরিমাপ করা সম্ভব? নিশ্চয়ই নয়। তাহলে এইটা কিন্তু মানি মেজারমেন্ট কনসেপ্টে হিসাবে আসছে না। কিন্তু সেই কর্মচারীকে আমি কতটা স্যালারি দিয়েছি বা বেতন দিয়েছি, সেটা কিন্তু আর্থিক মূল্যে প্রকাশ করা সম্ভব, তাই সেইটাকে আমরা হিসাবের মধ্যে নিয়ে আসবো। তাহলে মানি মেজারমেন্টের কনসেপ্ট কি? যে সমস্ত লেনদেন, যে সমস্ত ঘটনা, যে সমস্ত ইভেন্ট অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, শুধুমাত্র সেইগুলোকেই আমরা হিসাবে লিপিবদ্ধ করব। গোয়িং কনসার্ন কনসেপ্ট, চলমান, অর্থাৎ একটা কারবার সেটা নিশ্চয়ই আজ তৈরি হচ্ছে কালকে বন্ধ হওয়ার জন্য নয়, ধরে নেওয়া হয় সেটা অনন্তকাল ধরে চলবে। এই যে অনন্তকাল ধরে চলছে, অর্থাৎ তার যে আয়ুষ্কাল অনেক বছর, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গোয়িং কনসার্ন কনসেপ্টের মূল অর্থ। অর্থাৎ এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠানটা অবিরাম, অর্থাৎ সে চলতেই থাকবে। কিন্তু তাহলে তার হিসাব হবে না? নিশ্চয়ই হিসাব হবে। কিভাবে হিসাবটা হবে? টোটাল যে তার আয়ুষ্কাল, সেইটাকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে নাও, যেটাকে আমরা বলছি কি হিসাব কাল, যেটা সাধারণত 12 মাসের হয়। তোমরা জানো সেটা ক্যালেন্ডার ইয়ারে হতে পারে, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর। ট্যাক্সের হতে গেলে সেটা এপ্রিল টু মার্চ, অর্থাৎ যাই করো 12 মাস। এই যে 12 মাসের হিসাবকাল, তাহলে সেই প্রতিষ্ঠানটার টোটাল যে তার আয়ু, সেটাকে এইরকম ছোট ছোট কতগুলো হিসাবকালে ভাগ করে যখন তার আর্থিক অবস্থা, তার ফিনান্সিয়াল পজিশন, তার ফিনান্সিয়াল রেজাল্ট, এগুলো আমরা নির্ণয় করব, তখন সেটাকে বলা হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট বা চলমান প্রতিষ্ঠান সংক্রান্ত ধারণা। কনসেপ্ট কি বলছে? ইট ইজ অ্যাসিউমড দ্যাট দ্য বিজনেস উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর এ লং টাইম ইন ফিউচার। অর্থাৎ ভবিষ্যতে দীর্ঘদিন ধরে সে ব্যবসাটা চলবে। Transactions are recorded on the assumption that the business will exist for an indefinite period of time। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা অনির্দিষ্ট কাল চলবে। তাহলে সেই অনির্দিষ্ট কালের মধ্যে
টোটালটাকে আমরা কতগুলো ছোট ছোট হিসাবকালে ভাগ করে আমরা পার্টিকুলার সেই অ্যাকাউন্টিং পিরিয়ডে তার প্রফিট কত, তার ফিনান্সিয়াল পজিশন কি রকম, এইগুলোকে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। এবার আসো ওই যে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, অর্থাৎ গোয়িং কনসার্ন কনসেপ্টের যেটা আমরা বলেছিলাম হিসাব কাল, সেই হিসাব কালকে ধরে যখন আমরা হিসাবটাকে লিপিবদ্ধ করব, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। কি বলছে? ইট ইজ ডিউ টু দিস কনসেপ্ট দ্যাট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর প্রিপেয়ার অ্যাট রেগুলার ইন্টারভ্যালস। অর্থাৎ প্রতিটা সময়কালের মধ্যে যে গ্যাপ, সে গ্যাপটা যেন ইকুয়াল হয়, সেই জন্য বলেছে রেগুলার ইন্টারভ্যালস, জেনারেলি 1 ইয়ার। অর্থাৎ অর্থাৎ যদি সেটা ক্যালেন্ডার হতো, ক্যালেন্ডার ইয়ারে জানুয়ারি টু ডিসেম্বর। যদি আমরা ট্যাক্সে ফিনান্সিয়াল হিসাবে ভাবতাম, এপ্রিল টু মার্চ। অর্থাৎ এই যে 12 মাস, এই 12 মাসটাকেই আমরা বলছি কি অ্যাকাউন্টিং পিরিয়ড। আর এই অনুসারে যখন আমরা হিসাবটা লিপিবদ্ধ করব, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। অর্থাৎ যেটা গোয়িং কনসার্ন কনসেপ্টের বলতে পারো একটা পার্ট। গোয়িং কনসার্ন কনসেপ্ট হচ্ছে চলমান, চলতে থাকবে অনির্দিষ্টকাল, তারই একটা অংশ, যেটাকে আমরা প্রতিটা হিসাবকাল বা প্রতিটা অ্যাকাউন্টিং পিরিয়ড হিসাবে ভাগ করে নিয়ে তার মধ্যে প্রতিষ্ঠানটার আর্থিক অবস্থা কিরকম, আর্থিক ফলাফল কিরকম, এইগুলো যখন নির্ণয় করতে যাচ্ছি, তখন সেটা কোথায় আসবে? অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টের অনুযায়ী। এবার আসো ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। ডুয়াল মিনস দুই, দ্বৈত। কি দুই? ডেবিট এবং ক্রেডিট। এখানে কি বলছে? অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট এভরি বিজনেস ট্রানজেকশন হ্যাজ এ ডাবল মানে ডুয়াল এফেক্ট অন দ্য বিজনেস। দেয়ার আর টু সাইডস অফ এভরি ট্রানজেকশন। তোমরা এর আগে দেখেছো যখন জার্নাল শিখিয়েছি, তোমরা দেখেছো তার দুটো দিক রয়েছে, একটা ডেবিটের দিক, একটা ক্রেডিটের দিক। সেই রকমই হচ্ছে দেয়ার আর টু সাইডস অফ এভরি ট্রানজেকশন। ইফ ওয়ান অ্যাকাউন্ট ইজ ডেবিটেড, এনি আদার অ্যাকাউন্ট মাস্ট বি ক্রেডিটেড অর ভাইস ভার্সা। অর্থাৎ যদি কোনো অ্যাকাউন্ট ডেবিট হয়, তাহলে নিশ্চয়ই অন্য কোনো অ্যাকাউন্ট ক্রেডিট হবেই, অথবা যদি কোনো অ্যাকাউন্ট ক্রেডিট হয়, তাহলে অবশ্যই তার কোনো অ্যাকাউন্ট রয়েছে যা ডেবিটেই বসবে। These principles are also known as double entry system. এটাই লুকা প্যাসোলি 1494 সালে যখন তিনি প্রথম হিসাব নিকাশ নিয়ে তার বই লিখলেন, তখন এই দ্বিতরফা দাখিলা পদ্ধতি বা এই ডুয়াল সিস্টেম অর্থাৎ ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, এর উপর বেস করে তিনি তার নীতিটাকে চালু করেছিলেন। তাহলে এইটাই হচ্ছে আমরা যখন জার্নাল করতে যাচ্ছি, পরবর্তীকালে যখন লেজার শিখবো, দেখবো তার দুটো দিক রয়েছে। অর্থাৎ ডেবিটের যে অ্যামাউন্ট ইকুয়ালস টু ক্রেডিটের যে অ্যামাউন্ট রয়েছে। তাহলে ডেবিটের অ্যামাউন্ট আর ক্রেডিটের অ্যামাউন্ট অলওয়েজ ইকুয়াল। এইটাই হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম বা ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টের মূল ধারণা বা মন্ত্র। ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং মানে কি? মিলকরণ। তাহলে কারোর না কারোর সাথে মিলকরণ করতে হবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমরা কার সাথে মিলকরণ করব? কি বলছে? According to this concept, cost of a particular period should be charged from the revenue of same period only. অর্থাৎ তুমি যে হিসাবকালটাকে ভেবেছো, সেই হিসাবকালের রেভিনিউয়ের সাথে কস্টের তোমাকে ম্যাচ করাতে হবে, তবে তুমি বুঝতে পারবে তোমার প্রফিট হলো না লস হলো। Only such matching of cost and revenue can reveal the true profit or loss for the period. অর্থাৎ একমাত্র আমরা রেভিনিউ ভার্সেস কস্ট যদি আমরা কম্পেয়ার করি, যদি আমরা ম্যাচ করি, তবেই আমরা জানতে পারবো প্রফিট হয়েছে না লস হয়েছে। তোমরা নিশ্চয়ই মনে আছে যখন আমি বেসিক টার্মস পড়াচ্ছিলাম, তখন প্রফিটের জায়গায় আমরা কি লিখেছিলাম? রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। তাহলে রেভিনিউর সাথে এক্সপেন্সেস এ কম্পেয়ার করছিলাম। যখন লস হয়েছিল কি করেছিলাম? এক্সপেন্সেস মাইনাস রেভিনিউ। তাহলে সেখানে কি করেছিলাম? খরচের সাথে আমরা রেভিনিউ এর একটা ম্যাচ করিয়েছিলাম বা কম্পেয়ার করেছিলাম, যার ভিত্তিতে আমরা বলেছিলাম যদি এক্সপেন্সেস রেভিনিউর তুলনায় বেশি হয় তাহলে সেটা লস, যদি রেভিনিউ ইন এক্সেস অফ এক্সপেন্সেস তাহলে প্রফিট। তাহলে এই যে দুটো পার্টের মধ্যে মিল করছি, রেভিনিউ ভার্সেস কস্ট,
এইটাই হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। এইটা দিয়েই একমাত্র আমরা ওই অ্যাকাউন্টিং পিরিয়ডের ট্রু পিকচার আমরা প্রকাশ করতে পারি। ফুল ডিসক্লোজার কনসেপ্ট, এই যে আমি বলছিলাম যে এটা ট্রু প্রফিট রিভিল করে অর্থাৎ প্রকাশ করে, এইটাই হচ্ছে ফুল ডিসক্লোজার কনসেপ্ট। অর্থাৎ পরিপূর্ণভাবে সততার সাথে সমস্ত তথ্য আমাদের ব্যবহারকারীদের কাছে তুলে ধরতে হবে। অর্থাৎ যারা ইউজার্স রয়েছে, যারা কোম্পানির সাথে স্বার্থযুক্ত রয়েছে, এই সমস্ত রিলেটেড পার্সনদের কাছে যা খুব গুরুত্বপূর্ণ, এই রকম তথ্যকে আমরা সততার সাথে তাদের কাছে প্রকাশ করা, এইটাই হচ্ছে ফুল ডিসক্লোজার কনসেপ্ট। এখানে কি বলছে? অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, অ্যাকাউন্ট শুড বি প্রিপেয়ার্ড in such a way that all the material information required by the users of financial statements is clearly disclosed. অর্থাৎ যারা ব্যবহারকারী তাদের কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ, এই রকম তথ্য আমরা অবশ্যই সততার সাথে তাদের কাছে প্রকাশ করব। যেমন ধরো, যে তোমার কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাইছে তার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ যে তোমার কোম্পানির পাস্ট পারফরমেন্স কিরকম, অর্থাৎ সে এতদিন ধরে কি ধরনের কাজটা করেছে, তার টার্নওভার কত, তার কিভাবে সে প্রফিট আর্ন করেছে, অর্থাৎ বিভিন্ন আর্থিক যে তথ্যগুলো তার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই রকমই আমরা তথ্যগুলো সেই ইনভেস্টর কাছে সততার সাথে আমরা পরিপূর্ণভাবে যে প্রকাশ করব, কার ভিত্তিতে? না, ফুল ডিসক্লোজার কনসেপ্টের ভিত্তিতে। প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি মানে হচ্ছে সামঞ্জস্য। অর্থাৎ একটা বছরের সাথে আর একটা বছরের তুমি যদি হিসাবের কম্পেয়ার করতে চাও, তাহলে অবশ্যই দুটি হিসাবের বছরের মধ্যে যে পদ্ধতিটা তুমি নিয়েছো সেটা অবশ্যই কিন্তু একই রকম হতে পারে। কি রকম? দ্য প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য অ্যাকাউন্টিং প্রসিডিওর অ্যান্ড মেথডস শুড রিমেইন কনসিস্টেন্ট ফ্রম ওয়ান ইয়ার টু অ্যানাদার। অর্থাৎ 1 year to 1 year to another, অর্থাৎ এক বছরের সাথে আর একটা বছরের যে পদ্ধতি মেনে আমরা হিসাবটা লিখেছি সেটা যেন একই রকম হয়। তোমরা জানবে পরবর্তীকালে তোমাদের আছে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনের অনেক ধরনের মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। সেই ভিত্তিতে তুমি যদি মেশিনের ডেপ্রিসিয়েশন হিসাব করো বা মেশিনের অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত ভ্যালু, তাহলে স্ট্রেট লাইনে একরকম আসবে, ডিমিনিশিং বা রিডিউসিং ব্যালেন্স মেথডে একরকম আসবে। এবার তুমি ধরো এই বছরে স্ট্রেট লাইন ফলো করলে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে, নেক্সট ইয়ারে গিয়ে তুমি আবার রিডিউসিং ব্যালেন্স মেথড ইউজ করলে, তাহলে দুটো বছরের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই বছরে যদি স্ট্রেট লাইন ফলো করা হয়, পরের বছরও কিন্তু আমরা স্ট্রেট লাইন ফলো করব, বা এই বছরে রিডিউসিং ব্যালেন্স মেথড ফলো করছে তো আগামী বছরও রিডিউসিং ব্যালেন্স মেথডই ফলো করব। তার মানে কি এই নয় যে আমরা চেঞ্জ করতে পারবো না, নিশ্চয়ই চেঞ্জ করতে পারবো। তার আবার কিছু এফেক্ট রয়েছে যেগুলোকে আমাদের অঙ্কে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা চেষ্টা করছি কি না, যে বছরের সাথে অন্য বছরের তুলনা করতে যাচ্ছি দুটো বছরের যেন অ্যাকাউন্টিং মেথড বা প্রসিডিওর গুলো যেন একই রকমের হয়, সেটাই হচ্ছে প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি। এবার আসছি প্রিন্সিপালস অফ কনজারভেটিজম। এটা রক্ষণশীলতা। রক্ষণশীলতা মানে কি? তুমি যেটা খরচ হতে পারে, যে ব্যয়টা হতে পারে, তুমি সেইটাকে ভাবো। অর্থাৎ এটা তোমার লস, এটা তোমার হয়তো হতে পারে, তা সেইটাকে তুমি হিসাবে আনো। কিন্তু যেটা তুমি পাবে, পেতেও পারো, সেটাকে কিন্তু আমি হিসাবের মধ্যে আনবো না। তাহলে খরচটাকে মাথার মধ্যে রাখছি, কিন্তু ইনকামটাকে আমি কিন্তু আপাতত হিসাবের মধ্যে আনছি না। তাতে কি হবে? ভবিষ্যতে তোমার খরচটা যেহেতু আগে থেকে ধরা রয়েছে, এর জন্য তোমাকে এক্সট্রা কোনো বার্ডেন বা লোড নিতে হলো না। যদি ইনকাম হয় ভালো, তাহলে তোমারই প্রফিট হলো, বা তোমার বলতে পারো অ্যাসেট ইনক্রিজ করে যেতে পারে। তাহলে এক্ষেত্রে কি বলছে না, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল record all anticipated losses
বাট ইগনোর অ্যান্টিসিপেটেড গেইনস। আচ্ছা, রেকর্ড করবে অল অ্যান্টিসিপেটেড লসেস, অর্থাৎ অ্যান্টিসিপেটেড মানে সম্ভাব্য, অর্থাৎ যে লসটা হতে পারে সেই লসগুলোকে আমি রেকর্ড করব, কিন্তু ইগনোর করব কি, ইগনোর অল অ্যান্টিসিপেটেড গেইনস, অর্থাৎ যে গেইনটা আমাদের কাছে এখনো হয়নি, ভবিষ্যতে হবে, সেইটাকে আমি ইগনোর করব, কিন্তু অ্যান্টিসিপেটেড লসটাকে অবশ্যই আমাদের রেকর্ড করতে হবে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেটিজম। কি ভিত্তিতে হতে পারে, কোথায় এটা অ্যাপ্লাই করা হয়? এক্সামে কি বলছে? ক্লোজিং স্টক ইজ ভ্যালুড অ্যাট কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লেস বা লোয়ার। অর্থাৎ যখন আমি স্টক পড়িয়েছিলাম তখন তোমাদের নিশ্চয়ই বলেছিলাম ওপেনিং স্টক কি, ক্লোজিং স্টক কি। অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড যে স্টকটা পড়ে থাকে তাকে আমরা বলি ক্লোজিং স্টক। এখন এই যে ক্লোজিং স্টকের ভ্যালুটা, ভ্যালুটা কি করে নির্ধারণ করতে হয়, কোন প্রাইসটাকে ধরবো, সেখানে আমাদের প্রিন্সিপাল অফ কনজারভেটিজম ফলো করা হয়। কিরকম একটা এক্সাম্পল দেখা যাক। ধরো ক্লোজিং স্টকের মার্কেট প্রাইস হচ্ছে 50,000 টাকা, এর সেই সময় কস্ট প্রাইস অর্থাৎ ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে বা ওই ডেটে পার্টিকুলার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ধরো সেখানে ছিল কত, 40,000। তাহলে আমরা যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড আমরা যখন ভ্যালু অফ ক্লোজিং স্টক দেখাবো, তখন এই প্রিন্সিপাল অফ কনজারভেটিজমের নিয়ম অনুসারে আমরা এই দুটোর মধ্যে যেটা কম, ইট ইজ 40,000। তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু কত দাঁড়াবে, 40,000, কখনোই কিন্তু 50,000 নয়। অর্থাৎ আমরা মার্কেট ভ্যালু দেখো সেই মুহূর্তে বেশি হওয়া সত্ত্বেও আমরা ধরে নিচ্ছি ইন ফিউচারে যদি লস হয়, তাহলে এই যে অ্যান্টিসিপেটেড লস, সম্ভাব্য ক্ষতি, এইটাকে আমরা রেকর্ড করলাম, সেই অনুসারে ভ্যালু অফ ক্লোজিং স্টক 40,000। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু অ্যান্টিসিপেটেড গেইনসটাকে যে এক্সট্রা যে 10,000 এখানে হচ্ছে সেটা কিন্তু আমরা হিসাবের মধ্যে রেকর্ড করলাম না। এটাই হচ্ছে রক্ষণশীলতার নীতি। এবার এসো প্রিন্সিপালস অফ মেটেরিয়ালিটি, অর্থাৎ যেখানে গ্রহণযোগ্যতা থাকবে, অর্থাৎ এমন কিছু তথ্য তুমি প্রকাশ করবে না বা এমন কিছু তথ্য সেখানে লিখবে না যেটা হয়তো তার কাছে গুরুত্বই নেই। কিরকম? অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, items having an insignificant effects or irrelevant to the users need not to be disclosed। অর্থাৎ যে তথ্যটা ইউজার্সের কাছে প্রয়োজনীয় নয়, অর্থাৎ তার সাথে কোনো রিলেশন নেই সেই তথ্যের, তো এইরকম ইনফরমেশন আমাদের বা আইটেম রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য আইটেমস হ্যাভিং অ্যান ইনসিগনিফিক্যান্ট এফেক্ট অর ইররিলেভেন্ট টু দ্য ইউজার্স নিড নট টু বি ডিসক্লোজ। তাহলে সেইগুলো প্রকাশ করার দরকার নেই। কিরকম? ধরো কোনো একটা কোম্পানির যার ধরো অ্যানুয়াল টার্নওভার ভাবতে পারো 15 লাখ, তাহলে সেই কোম্পানির ক্ষেত্রে যদি অ্যাডভার্টাইজমেন্ট বাবদ খরচ হয় 5,000 টাকা, নিশ্চয়ই তার কাছে সেই ব্যাপারটা ইররেলিভেন্ট, কারণ 15 লাখের মধ্যে সে অ্যাডভার্টাইজমেন্ট পারপাস খরচ করছে অনলি 5,000। কিন্তু যদি সেই কোম্পানির টার্নওভার ধরে রাখো 50,000 হয়, তা তার ক্ষেত্রে কিন্তু ওই 5,000 অনেক বেশি রেলিভেন্ট। তাহলে এই যে ব্যাপারটা, কোনটা রেলিভেন্ট কোনটা ইররেলিভেন্ট, এটা নির্ভর করছে কে ব্যবহার করছে বা কোন পারপাসে সেটা আমরা ব্যবহার করছি, সেই সময় সেটা কি আদৌ তার ইম্পর্টেন্স রয়েছে, তার উপর বেস করে আমাদের হিসাবে দেখানো হয় বা সেটা অন্য কোনোভাবে হিসাবে লিপিবদ্ধ করা হয়। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ মেটেরিয়ালিটি। তাহলে আপাতত তোমাদের এই যে বিভিন্ন ধরনের কনসেপ্ট বা প্রিন্সিপাল গুলো বলা হচ্ছে বা বলা হলো, যেগুলো তোমরা প্রত্যেকটার সাথে কম্পেয়ার করে পড়বে। অর্থাৎ যখন ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল আমরা পড়বো তখন তার সাথে আমরা অ্যাকাউন্টিং পিরিয়ড, এই দুটোর মধ্যে তুলনা করব। যখন আমরা গোয়িং কনসার্ন কনসেপ্ট করতে যাচ্ছি তার সাথে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, এইগুলোর মধ্যে কম্পেয়ার করে পড়বো। তাতে আমাদের সুবিধাটা কি হবে,
প্রত্যেকটা প্রিন্সিপাল বা প্রত্যেকটা কনসেপ্ট আরেকটার থেকে কি রকম ভাবে আলাদা এটা আমরা পরিষ্কার জানতে পারবো, বুঝতে পারবো। তাতে কি হবে, তুমি আজকে হয়তো মুখস্থ করছো, কালকে হয়তো ভুলে যাবে। কিন্তু তুমি যদি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারলি তোমার একটা ধারণা থাকে, তাহলে তুমি প্রত্যেকটা কনসেপ্ট তার অ্যাপ্লিকেশন কি করে হয় এবং কেন আমরা এই কনসেপ্টগুলো জানছি, তার ফলাফলটা কি, তার ব্যবহার যোগ্যতা কি, কি করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেহেতু তোমাদের একদম অ্যাকাউন্টেন্সির প্রাইমারি স্টেজে তোমরা রয়েছো, মাধ্যমিক পাশ করে তোমরা সবে মাত্র 11-এ বা একাদশ শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছো অ্যাজ এ কমার্স স্টুডেন্ট হিসাবে, সেই জন্য আমি বলবো হিসাব শাস্ত্রের এই সমস্ত যে থিওরি পার্টগুলো রয়েছে অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বে, ভিডিওগুলো খুব ভালো করে দেখবে। তাহলে আশা করি তোমাদের অ্যাকাউন্টেন্সি সম্পর্কে আর কোনো ভয় বা ভীতি থাকবে না এবং এই সাবজেক্টটা সম্পর্কে তোমাদের খুব উৎসাহ সহকারে তোমরা পড়বে এবং যথারীতি তোমরা আগামী দিনে এই সাবজেক্টটাতে খুব ভালো রেজাল্ট করবে। আজ এই পর্যন্তই থাকলো। আগামী দিনে বা আগামী ক্লাসে আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ।